সম্মানিত মডারেটর বৃন্দ, আলোচক প্যানেলে উপস্থিত সম্মানিত অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন, রঞ্জন আয়োজিত আজকের যে নিরাপত্তা পরিষদীয় ধাঁচের বিতর্কে প্রতিপাদ্য সংবিধানের সংশোধন নাকি পুনর্লিখন 24-এর গণঅভ্যুত্থানের অন্তর্নিহিত প্রত্যয় এ বিষয়ে কিছু বলার শুরুতেই আমি প্রতিপাদ্যে গণ অভ্যুত্থান শব্দটির অন্তর্ভুক্তি নিয়ে আমার একটি কি বলবো আহ, উৎকণ্ঠা বা আপত্তি উত্থাপন করে আমার কথা শুরু করতে যাচ্ছি। প্রথমত, সংবিধান বলতে আমি কি বুঝি? আমি আইনের অধ্যাপক নই, আমি নিজেকে আমজনতার একজন প্রতিনিধি মনে করি, যারা এই আইনি বিশেষজ্ঞ মতামতগুলো সম্পর্কে সম্যক অবগত। আমি সংবিধানকে তারপর যতটা না একটি আইনি পরিপত্র বা কাঠামো হিসেবে দেখি, তারও আগে আমি মনে করি যে এটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার ভিত্তির ক্ষেত্রে যে দার্শনিক নির্দেশ, সেটা কি হবে, সেটাই হচ্ছে সংবিধান। এবং এই দৃষ্টিভঙ্গির আলোক থেকে আমরা যদি সংবিধানকে দেখা শুরু করি, আমি তারপরে এই সংবিধানের আলোকে পরিচালিত বাংলাদেশের অনেকগুলো বিষয় নিয়ে আমার মনে প্রশ্ন জাগে। আমার মনে প্রশ্ন জাগে, সংবিধানের অনুযায়ী বাংলাদেশ যদি চলতো এবং সেটি যদি মুক্তিযুদ্ধের চেতনায় রচিত সংবিধান হয়, তাহলে যখন বিশেষ ক্ষমতা আইন চালু হয়, সংবিধান বাধা দেয় না কেন? যখন 57 ধারা করে আমাদের মুখ চেপে ধরা হয়, সংবিধান বাধা দেয় না কেন? যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে আমাদেরকে ভীতিকর অবস্থায় ফেলা হয়, সংবিধান বাধা দেয় না কেন? যখন সংবিধান সংশোধন করে আমরা একজন রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীকে ক্ষমতায়িত করি, তখন আমরা যখন দেখি যে দিনের পর দিন একজন রাষ্ট্রপতি প্রায় কাজ ছাড়াই বসে থাকেন, দৃশ্যত তার কোনো ক্ষমতা নাই, তাহলে আমরা দুজন ব্যক্তিকে আলাদাভাবে আমাদের এই সিস্টেমে অ্যাকোমোডেট করে রেখেছি কেন? আমাদের তো একজন হলে চলতে পারত। আমার মনে প্রশ্ন জাগে, সবকিছু কেন ঢাকা কেন্দ্রিক? প্রতিটা কাজ, প্রতিটা বিষয়, প্রতিটা ফোকাস, প্রতিটা আলোচনা সবকিছু কেন ঢাকা কেন্দ্রিক হবে? এটা বিকেন্দ্রীকৃত হয়নি কেন? এই অসংখ্য প্রশ্ন যখন আমার মনে আসে, আমার মনে হয় আমরা সংবিধানের হয়তো গোড়াতেই কোনো একটা সমস্যা আমাদের রয়েছে। ডক্টর আব্দুল্লাহ আল ফারুক স্যার সহ অনেকে কথা বলেছেন সংবিধান নিয়ে, এবং সবাই এটা খুব যৌক্তিক ভাবে তুলে ধরেছেন যে সংবিধান হওয়ার কথা মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী। সংবিধান নিয়ে আমার আরো সবচেয়ে বড় যে প্রশ্নটি আমার মাথায় আসে, সেটি হচ্ছে সংবিধান এত দুর্বোধ্য কেন? আমার সংবিধানকে আমি যদি ওন করি একজন সাধারণ জনতা হিসেবে, এবং বাংলাদেশের শিক্ষা কাঠামোতে আমি যদি সর্বোচ্চ পর্যায়ের পড়ালেখা করার পরও আমি একটি সংবিধান নিজে নিজে বুঝতে পারবো না কেন? কেন সেটি বোঝার জন্য আমাকে ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যারের কাছে যেতে হবে? কেন ডক্টর শাহদিন মালিকের দ্বারস্থ হতে হবে? কেন ডক্টর কামাল হোসেনের দিকে চেয়ে থাকতে হবে? সো এই প্রশ্নগুলো আমার মাথায় আসে, এবং তখনই আমার মনে হয় যে সত্যি আমরা কি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পেরেছি সংবিধান প্রণয়ন করার সময়? কিছু প্রশ্ন আতিক স্যার একটু আগে উচ্চারণ করলেন। আমার মনে হচ্ছে আমি আরো একটু আগে থেকে চিন্তা করি, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে আমাদের মূল কারণটা কি ছিল? পাকিস্তান সৃষ্টির পেছনে তো আমাদের সেই সময়কার প্রধানতম নেতা, ঐশানবিদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে পাকিস্তান আন্দোলনের সবচেয়ে প্রথম সারির একজন কর্মী ছিলেন। তাদের অন্তরের অন্তঃস্থল থেকে চাওয়া একটা রাষ্ট্র ছিল পাকিস্তান, তবু সেখান থেকে আমরা কেন বেরিয়ে আসতে চাইলাম? তিনি বা অন্য নেতারা কেন সেটাকে নেতৃত্ব দিয়েছেন? আমি আগাগোড়া যে বিবরণ পড়ি সে সময়, যখন আমরা রেহমান সোবনের যে টু ইকোনমি থিওরির কথা পড়ি, যেসব ভিত্তিতে আমরা আলোচনা করি, আমি দেখি যে আজকে 2024-এর শিক্ষার্থীরা যে বৈষম্য নিয়ে আন্দোলন করেছিল, পাকিস্তানের সেই পরিকাঠামোয় আমাদেরও মূল আপত্তি ছিল বৈষম্য। আমরা আমাদের ফেয়ার শেয়ার পাই না, আমরা আমাদের যার ন্যায্য পাওনা এই ভূখণ্ডে পূর্ব পাকিস্তানে পাচ্ছিলাম না, এবং সেখান থেকে আমরা বেরোতে চাচ্ছিলাম, প্রতিবাদ জানাচ্ছিলাম, আমরা আমাদের দাবি জানাচ্ছিলাম, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি বলে জাতি এক পর্যায়ে মুক্তিযুদ্ধে পর্যবসিত এসে পড়েছে। কিন্তু স্বাধীনতার পরে আমরা সংবিধান নিয়ে যত বিতর্ক দেখেছি, আপনারা একটু স্মরণ করে দেখুন তো, সংবিধান সাংবিধানিক ভাবে বা সংবিধানের চরিত্র সাম্প্রদায়িকতা দুষ্টের দোষে দুষ্ট হচ্ছে কিনা, সংবিধান থেকে অসাম্প্রদায়িকতা চলে যাচ্ছে কিনা, এই নিয়ে বিদ্বৎ সমাজের যত উৎকণ্ঠা আমরা দেখেছি, বৈষম্য নিয়ে সে পরিমাণ উৎকণ্ঠা কি আমরা কখনো দেখেছি গত 50 বছরে? আমার মনে হয় এগুলো একটা মৌলিক প্রশ্ন, যেগুলো আমাদেরকে ভাবা উচিত। এবং এর কারণ কি হতে পারে, আতিক স্যার একটি চমৎকার বিষয় তুলে ধরেছেন, যে যেমন এই সংবিধান প্রথমত যাদের হাতে পাশ হয়েছে তারা ছিলেন 1970 সালে নির্বাচনে পাকিস্তান অ্যাসেম্বলিতে যাওয়ার প্রত্যাশায় যারা নির্বাচিত হয়েছে, তাদেরকে ভোট দেওয়া হয়েছিল তার পাকিস্তান অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না। বাংলাদেশ রাষ্ট্রের বাস্তবতায়, নতুন রাষ্ট্রের পরিকাঠামোতে এই দেশের সংবিধান কি হবে সেটাকে বৈধতা দেওয়ার এখতিয়ার তাদেরকে কে দিয়েছে?
রঞ্জন একটি সংগঠন হিসেবে যদি যাত্রা শুরু করতে গেলে তার একটা গঠনতন্ত্রের সভা করতে হয়, বন্ধুরা মিলে ঠিক করতে হয় যে তারা কি করতে চায়। বাংলাদেশ রাষ্ট্রকে তো একটি সংবিধান সভা করতে হওয়ার কথা। সেই সংবিধান সভা কি হয়েছিল? আমরা সবাই জানি হয়নি। আমি তো মনে করি স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা প্রথমত একটা কনস্টিটিউশনাল কাউন্সিল ফর্ম করা উচিত ছিল, সেখানে আলোচনা করা উচিত ছিল আমাদের এই জনমানুষের আকাঙ্ক্ষা কি, সেটাকে ধারণ করা উচিত ছিল সংবিধান। সেটা করা হয়নি। আমরা মানুষের এই চাওয়া কতটা গুরুত্বপূর্ণ, আমরা জহির রায়হানের সেই বিখ্যাত রচনা সময়ের প্রয়োজনের মধ্যে পড়েছি। মুক্তিযুদ্ধের পোশাকি প্রস্তাবের মধ্যে কি আছে? সাম্য, মানবিক মর্যাদা, মূল্যবোধ, এইসবকে ধারণ করার কথা। কিন্তু এই কথাগুলো সাধারণ মানুষের ভাষায় কিভাবে এসেছিল? দেখা গেছে যে যখন যারা যুদ্ধে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কেন যুদ্ধে এসেছো, কেউ তার ভাইয়ের অপমান, কেউ তার মায়ের অপমান, কেউ তার নিজের বঞ্চনা, কেউ ক্ষোভ, তার গ্রামের যোদ্ধারের অত্যাচার, এরকম অসংখ্য জিনিসের কথা তারা বলেছে। কিন্তু ওই যে পোশাকের শব্দগুলো আমরা বলেছি সেগুলো কিন্তু আনুষ্ঠানিক প্রস্তাবে যেগুলো ছিল সেগুলো তাদের বক্তব্য ছিল না। বাট আমি স্বীকার করি যে আমরা যদি ট্যাপ ইন করতে পারি হয়তো এই বক্তব্যগুলো আসবে। আমরা যদি সত্যিকার অর্থে একটি কনস্টিটিউশনাল কাউন্সিল করতাম, সেভাবে আলোচনা করে বের করে আনতাম যে যে জনমানুষের যে চাওয়ার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে সেটাকে আমরা ধারণ করতে পেরেছি কিনা, আমি নিশ্চিত আমরা দেখতে পেতাম যে আমাদের অনেক ত্রুটি রয়েছে। শুধু তাই নয়, আমরা একটা ভুল পরিষদ দিয়ে যেরকম সংবিধান প্রণয়ন করেছি, সেটা প্রণয়ন করার পর আমরা একটা গণভোটও দিতে পারতাম 72 সালে সংবিধান প্রণয়নের পর। কখনো কোনো গণভোটে আমরা এটাকে টেস্ট করে দেখিনি। আমরা শুধু তাই নয়, এতগুলো সংস্কার করেছে, সংবিধানের সংশোধনী এনেছে, আমরা প্রায় কোনো সংশোধনী নিয়ে গণভোটে যাইনি। এমনকি স্বাধীন বাংলাদেশে আমাদের মধ্যে যে সংশোধনী নিয়ে সম্ভবত সবচেয়ে শক্তিশালী সামাজিক চুক্তি বিরাজমান ছিল সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেটিকে যখন তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হলো, প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় বাতিল করে দেওয়া হলো, তখনও গণভোটের কোনো প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি। তো এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো দিয়ে আমরা বলতে পারি যে আজ সংবিধান আজকে যে জায়গাতে আমাদেরকে নিয়ে এসেছে বা আমরা দেশ যে জায়গায় এসেছে তার মধ্যে সংবিধানের এই গোজামিল শব্দটা উল্লেখ করেছে, এগুলো অনেকাংশে দায়ী। এবং এই জন্য আমার আজকের বাংলাদেশকে একটা কনস্টিটিউশনাল ডেব্রি বা সাংবিধানিক ধ্বংসস্তূপ মনে হয়, যেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং তার প্রেক্ষাপটে ডক্টর ইউনূস যখন আজকে ক্ষমতায় এসেছেন, দায়িত্বে এসেছেন, তিনিও একই গোজামিল ডক্ট্রিন অফ নেসেসিটি বা বিভিন্ন জিনিসে দোহাই দিয়ে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে যে ছাত্র জনতার বিপ্লব নিয়ে আজকে এই অভ্যুত্থান হয়েছে, সেটি শুধু অভ্যুত্থান না, সেটি অবশ্যই বিপ্লব। আমি জানি যে রাজনীতিবিদরা, রাজনৈতিক তাত্ত্বিকরা দিনকে প্রশ্ন করবে, কিন্তু আমি বলতে চাই আপনারা সেই দিনটাকে অনুভব করুন। 5ই আগস্টের পরন্ত বেলায় যখন শেখ হাসিনার পলায়নের খবর মানুষ শুনেছে, সবার আগে স্বতঃস্ফূর্তভাবে তারা কি বলেছিল? যে আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা কি আমাদেরকে কোনো সমন্বয় করেছে? আমাদের মুখে এই শব্দটা কি কোনো সমন্বয় জুগিয়েছে? জুগায়নি। তো যখন আমরা এই পরিবর্তনটাকে স্বাধীনতা হিসেবে গ্রহণ করার ইচ্ছা পোষণ করছি, এটি অবশ্যই একটি বৈপ্লবিক পরিবর্তন, এটি একটি সাধারণ কোনো গণ অভ্যুত্থান নয়। আমরা এটাকে সেভাবেই দেখতে হবে এবং এটার সংশোধনের দিকে আমাদেরকে যেতে হবে। আমি আমার সামিং আপের দিকে যাচ্ছি, শেষ দিকের কথায় যাচ্ছি। আমরা বিপ্লবের যে কথাবার্তা হয়েছে, যে লেখালেখি হয়েছে, তার ডিনোটেশন না দেখে কনোটেশন দেখতে হবে। আমরা পেছনের কথাগুলো খুঁজে বের করতে এবং সেই জন্য কনস্টিটিউশনাল কাউন্সিল করে আমাদেরকে তৃণমূল পর্যায় থেকে কথাগুলো নিয়ে আসতে হবে এবং সেগুলোকে ধারণ করে নতুন সংবিধান রচনা করতে হবে। সংবিধান যদি জনমানুষের প্রাণের কথার উইন্ডো ওপেন করতে না পারে, আমি আপনাদেরকে বলতে পারি এই দেশের মানুষ আবারও সংবিধানকে তার উইন্ডো দিয়ে ছুঁড়ে ফেলে দিবে। এই সংবিধানকে তারা আবারও চ্যালেঞ্জ করবে, আবার এই সংবিধান নিয়ে প্রশ্ন উঠবে, জাতি ভালো থাকতে পারবে না। আশা করছি আমার বক্তব্য থেকে সবাই বুঝতে পারছেন যে কেন আমি এই সংবিধান পুনর্লিখনের পক্ষে থেকেছি। সবাইকে ধন্যবাদ।